আমি বললাম, ভাই, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। আমি অনেক দিনের উপোস। তোর দুলাভাই আমাকে অনেক দিন ধরে কিছু দেয় নাই। আমি খুব ক্ষুধার্ত। আমি খুব পিপাসিত। ভাই, তুই আমাকে একটু শান্তি কর। আমি তোর কাছ থেকে একটু শান্তি চাই। সে বলল, আপু, আমি তোমার আপন ছোট ভাই। আমি বললাম, ছোট ভাই তো কি হয়েছে? জীবনে এমন কিছু মুহূর্ত আসে, তখন কে ভাই, কে বাবা, কে কাকা, তা ভাবার উপায় থাকে না। তখন একটি মাত্র জিনিস মানুষের বিবেকে কাজ করে, আর তা হলো একটু শান্তি। প্লিজ ভাই, কথা না বলে তুই আমাকে একটু শান্তি কর। অনেক দিন ধরে আমার মনটা অশান্ত হয়ে আছে। আমার ছোট ভাইকে বাচ্চা মনে করে আমি সুযোগ দিয়েছিলাম। তারপর আমার ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি উর্মিলা আক্তার উর্মি। আমার ডাক নাম উর্মি। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার বাস্তব জীবনের গল্প। তখন আমার বয়স ছিল 19। আমি দেখতে অনেক সুন্দরী, লাবণ্যময়ী এবং আবেদনময়ীও ছিলাম বটে। আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি, আমার ভাই এবং আমার মা বাবা ছিলাম। মোট সদস্য সংখ্যা ছিল 4 জন এবং আমি ছিলাম সবার বড়। আমার ভাই ছিল আমার ছোট। তার বয়স ছিল 15। আমার ছোট ভাইয়ের নাম সাগর। সে ক্লাস 10-এ পড়ত। সে দেখতে অনেক কিউট ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম। তাকে দেখতে একেবারেই নায়কের মতো চেহারা ছিল। তাকে দেখলেই আমার অন্য কিছু করতে মন চাইত। আমাদের পরিবারের সবাই খুব সুন্দর ছিল। আমি যেমন সুন্দরী ছিলাম, আমার ভাইও আমার মতোই সুন্দর ছিল। আমার মা বাবাও অনেক সুন্দর ছিল। আমার ছোট ভাইয়ের চেহারাটা এতই কিউট যে তাকে দেখলেই আমার আদর করতে মন চাইত। মাঝে মাঝে আমি আমার বিয়ের আগে বিভিন্ন অজুহাতে তার সাথে বিভিন্নভাবে মজা করার চেষ্টা করতাম। বিয়ের আগে মাঝে মাঝে সে আর আমি একসাথে থাকতাম। প্রায় প্রায় আমি তার কাছে থেকে ভিন্ন কিছুর স্বাদ নেওয়ার চেষ্টা করতাম। সে তখন খুব ছোট্ট ছিল বিধায় খুব একটা বেশি বোঝত না। সে দেখতে অনেক সুন্দর হওয়ায় আমি তার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু তা কখনো প্রকাশ করতে পারিনি। মনে মনে অনেকবার তাকে কাছে পেতে চেয়েছিলাম, তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম এবং তার কাছ থেকে অনেক ভালোবাসাও পেতে চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস হয়নি বলার। কারণ সে তো আমার ছোট্ট ভাই। যদি কাউকে বলে দেয়। যাই হোক বন্ধুরা, এভাবে কাটছিল আমার দিন। আমার যখন বয়স 19, তখন আমার বিয়ে হয়ে যায় আমার এলাকা থেকে অন্য একটা গ্রামে। আমার যেখানে বিয়ে হয় সেখান থেকে আমাদের গ্রামের দূরত্ব ছিল প্রায় 8 কিলোমিটার। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। সেখানে সংসার শুরু করি। প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। এমন ভালোবাসা দিত, মনে হয়েছিল যেন আমি স্বর্গে আছি। প্রথম যেদিন সে আমার কাছে আসতে চাইবে, তখন তো আমি খুব ভয় পেয়ে যাই। কারণ সে আমার থেকে বয়সে ছিল অনেক বড়। যেই কথা সেই কাজ। প্রথম দিন সে আমাকে এমন ভাবে দিয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বিয়ের 2-1 মাস আমার খুব ভালোই লাগছিল। সে আমাকে খুব সুখেই রাখছিল। কিন্তু এই সুখ আমার আর বেশি দিন রইল না। আমার কপাল খুবই খারাপ ছিল যে আমার বিয়ের কিছুদিন পরেই আমার স্বামীর গোপন একটি রোগ ধরা পড়ে, যার কারণে আমার স্বামী আমার কাছে ঠিকমতো আসতে চাইত না, আমাকে ভালোবাসতে চাইত না, আমার প্রতি তার কোনো ফিলিংস কাজ করত না, আর মাঝে মাঝে আমার সাথে খুব খারাপ আচরণ করত। আমার স্বামীর এই আচরণে আমি খুব কষ্ট পেতাম। আমি জানি না সে কেন আমার সাথে এই রকম আচরণ করত। তার আচরণে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করি।
আস্তে আস্তে তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। সে আর আগের মতো আমাকে ভালোবাসে না। রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করে। আমি যখনই তার কাছে যেতাম, ভাবতাম আজ তার সাথে সময় কাটাবো। আজকে আমরা স্বামী স্ত্রী মিলে একটু রোমান্টিক সময় পার করব। কিন্তু আমি চাইলে কি হবে? তাতে তো তার কোনো সাড়া পাইনি। আমি যতই তার কাছে যেতে চাইতাম, সে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে অনেক দূরে থাকতে শুরু করল। সে এখন আমাকে বিন্দু মাত্র সময় দেয় না। তার আচরণে এতটা পরিবর্তন দেখে আমি খুব বিস্মিত হই। আমাকে ভালোবাসার তার মধ্যে কোনো আকাঙ্ক্ষাই নাই। রাতে কিংবা দিনে সে কখনই আমার সাথে আকর্ষিত হওয়ার চেষ্টা করত না। আমাকে সব সময় সে ইগনোর করতে শুরু করল। তার এইসব দেখে আমার মনে অবস্থা আরও খারাপ হতে লাগল। তারপরেও আমি ভাবলাম, যাক শত হলেও সে তো আমার স্বামী। আজ আমাকে ভালোবাসে না, কিন্তু কাল তো ভাসবে। একদিন আমি ভাবলাম, যেহেতু তার আমার প্রতি কোনো টান নাই, আজকে তাহলে আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য তাকে আমি নিজেই উদ্বুদ্ধ করব। আজকে আমি তার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিব। সেদিন রাতে আমি অনেক চেষ্টা করার পরেও তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাই নাই। সেদিন রাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কষ্ট পেয়ে আমি চুপ করে আমার রুমের এক পাশে বসে আছিলাম। হঠাৎ টেবিলের মধ্যে একটি ডাক্তারি রিপোর্ট দেখতে পেলাম। রিপোর্টটি দেখে আমার মাথা ঘুরতে শুরু করল। সেখানে পরিষ্কার করে লেখা ছিল যে আমার স্বামীর বিশেষ হরমোন একেবারেই শেষ হয়ে গেছে। সে আর কোন দিন আমাকে সুখ দিতে পারবে না। রিপোর্টটি দেখে আমি যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমার স্বামীর বিশেষত্ব নষ্ট হয়ে গেছে। এখন আমি কোনো আশায় থাকব? কিভাবে আমি তার সংসার করব? তার যে সমস্যা, সে তো আর কোনো দিন আমাকে সুখ দিতে পারবে না। আমি আমার জীবনের কথা ভাবতে ভাবতে অনেক কান্না করছিলাম। এখন আমার কি হবে? কারণ আমার সবে মাত্র জীবন শুরু। স্বামীর ভালোবাসা, আদর, সোহাগ ছাড়া আমি কিভাবে থাকব? স্বামীর আনন্দ, সুখ না নিয়ে আমি কোনোভাবেই থাকতে পারব না। এই ভেবে আমি অনেক কান্না করতে থাকি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। মনে মনে ভাবলাম, এভাবে আমি আর স্বামীর সংসার করব না। যেই স্বামী আমার মন বোঝে না, যে আমাকে ভালোবাসা দিতে নাই পারুক, অন্ততপক্ষে মনের একটু শান্তি তো দিবে। তাই স্থির করলাম, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তারপর একদিন আমার ছোট্ট ভাই আমাদের শ্বশুর বাড়িতে আসে বেড়াতে। বেড়াতে এসে দেখে আমার ছোট্ট ভাই। আমার মনের অবস্থা একেবারেই খারাপ। আমি বললাম, আপু তোমার কি হয়েছে? আপু বলল, কিছু হয় নাই। আর শুধু কাঁদে। আমার ছোট ভাই ভেবেছিল মনে হয় আব্বু আম্মুর কথা মনে পড়ছে, তাই আপু কাঁদছে। তারপর আমার এই অবস্থা দেখে আমার ছোট্ট ভাই, আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বলে আমার বাড়িতে নিয়ে আসে। আমি আমার বাপের বাড়িতে এসে সব সময় নীরবে বসে থাকি আর সব সময় টেনশনে থাকি। আমি টেনশনে অনেক শুকিয়ে গিয়েছিলাম। আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। আমার ছোট ভাই আমার এই অবস্থা দেখে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপু তোমার কি হয়েছে? দুলাভাই কি তোমাকে অনেক কষ্ট দেয়? দুলাভাই কি তোমার সাথে খারাপ আচরণ করে নাকি? না অন্য কিছু? আমি তাকে বললাম, না, এসব কিছু না। তুই টেনশন করিস না, আমার কিছুই হয় নাই। আমি আমার ছোট ভাইকে বললাম, ভাই আমি তোদের বাড়িতে বেশ কিছুদিন থাকব। আমার ছোট ভাই বলল, আপু কিছুদিন কেন? এটা তোর বাড়ি, তুই আমাদের এখানে সারা জীবন থাকবে। ভাইয়ের কথা শুনে মনে অনেক শান্তি পেলাম। মনে চিন্তা করলাম, আমার ভাই যেহেতু আমার জন্য পাগল, আমি আমার স্বামীর কাছ থেকে যা পাইনি আমি আমার ভাইয়ের কাছ থেকে তা নেব। ভাইয়ের সরলতা, মিষ্টি ব্যবহার, উদারতা যেন আমাকে অনেক পাগল করে ফেলছে। আমি যে অনেক দিনের ক্ষুধার্ত। একদিন বিকেলে ছাদে বসে ভাবছিলাম, আমার কি হবে এখন? আর কান্না করেছিলাম। ঠিক তখনই আমার ভাই সেখানে চলে আসে। আমার কান্না দেখে
সে আমার পাশে বসে আমার চোখের জল মুছে দেয় আর আমার কাছে কান্নার তো কণ্ঠে জানতে চায়, কি হয়েছে আপু? আমাকে একটু বলবে? আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না। তারপরেও সে অনেক জোর করার পর আমি তাকে বলি যে, ভাইরে তুই আমার ছোট ভাই। তোকে যে আমি কি করে বলি? তোর দুলাভাই আমাকে আর তেমন ভালোবাসতে পারে না। তার অনেক সমস্যা। তার অনেক বড় সমস্যা। তার আমাকে ভালোবাসার মতো কোনো ফিলিংসেই থাকে না। সে আমাকে কোনোভাবেই কোনো তৃপ্তি দিতে পারে না। সে আমাকে কোনোভাবেই সুখী করতে পারে না। এখন আমি কি করি বল? ভাই, এই দুঃখ কি কারো কাছে বলা যায়? আমার মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার ভাই প্রথমে একটু চুপ হয়ে যায়। আমার ছোট ভাই যদিও বয়সে আমার থেকে ছোট। তার বয়স প্রায় 16-17 কাছাকাছি। সে সব বোঝে। সে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আপু দুলাভাইকে ডাক্তার দেখাও। আমি বললাম অনেক ডাক্তার, কবিরাজ সব দেখিয়েছে। কিন্তু কোনো কাজ হয় নাই। বিয়ের আগেও নাকি তার এই রকম সমস্যা ছিল। তারপর অনেক ডাক্তার দেখিয়ে সে কোনো রকম ভালো হয়েছিল। কিন্তু ডাক্তার বলে দিছিল যে আপনার যদি পরবর্তীতে এই রকম সমস্যা হয় তাহলে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। আমি আমার ছোট ভাইকে বললাম, ভাইরে সে আর কোনোদিনও আমাকে সে সুখ দিতে পারবে না। আমার কথা শুনে তারও মন খারাপ হয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম, এই সুখ এবং ভালোবাসা যদি আমি আমার ভাইয়ের কাছ থেকে পাই তাহলে অনেক ভালো হবে। তাই আমি একটি পরিকল্পনা করে কান্না করতে করতে আমি তাকে ধরার চেষ্টা করলাম। সে একটু লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। সে আমাকে বলল, দেখো আপু তুমি এত টেনশন করো না, দেখি কি করা যায়। তার এই কথা শুনে আমি বললাম, কি আর দেখবে তুমি? আমার এই সুখ কি তুই এনে দিতে পারবে? আমি এভাবে থাকতে পারবো না। স্বামীর ভালোবাসাটা আমার খুব জরুরি। ভাই, তুই এসব বুঝবে না। এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। সে আর কিছু না বলে আমাকে নিয়ে নিচে চলে আসে নাস্তা করার জন্য। আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম। আমি মনে মনে ভাবছিলাম, আমার ভাই হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে। তাই আমি অনেক আনন্দ পেলাম। এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছাকাছি থাকতে শুরু করলাম। রাত হলে সে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে আমার কাছে থাকত। আমি তো আমার ভাইকে ছোট্ট বাচ্চা মনে করতাম। আর সেও আমার কাছাকাছি থাকতে পছন্দ করত। প্রতিদিন রাতে আমি আর আমার ছোট ভাই একসাথে ঘুমাই। কিন্তু আমার তো রাতে ঘুম আসত না। শুধু চোখে মনে অন্য কিছুর বাসনা। চোখের আমার পাশে আমার আপন ছোট ভাই শুয়ে রয়েছে। মাঝে মাঝে তার প্রতি লোভ চলে যায়। ভাইয়ের টকবেগে যৌবন প্রতি আমার লোভ চলে যায়। মনে হচ্ছে যেন আমি মোম আর সে আগুন। তার পাশে শুইতেই আমি যেন গলে যাচ্ছি এবং তাকে বারবার ছোঁয়ার চেষ্টা করছি। বাট মনের মধ্যে কিছুটা ভয়ও করছিল। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম, আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার তো ঘুম নাই। যখন অনুভব করলাম সে ঘুমিয়ে পড়েছে, তখন আমি তাকে নিয়ে এক অন্যরকম অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম। আমি যখন তাকে নিয়ে অন্যরকম কিছু করছিলাম তখন আমি লক্ষ্য করলাম সে ঘুম থেকে উঠে গেছে। সে ঘুম থেকে উঠে বলল, আপু, তুমি আমার সাথে কি করছো? আমি বললাম, ভাই, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। আমি অনেক দিনের উপোস। তোর দুলাভাই আমাকে অনেক দিন ধরে কিছু দেয় নাই। আমি খুব ক্ষুধার্ত। আমি খুব পিপাসিত। ভাই তুই আমাকে একটু শান্তি কর। আমি তোর কাছ থেকে একটু শান্তি চাই। আমি বললাম, আপু, আমি তোমার আপন ছোট ভাই। আমি বললাম, ছোট ভাই তো কি হয়েছে? জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন কে ভাই, কে বাবা, কে কাকা তা ভাবার উপায় থাকে না। তখন একটি মাত্র জিনিস মানুষের বিবেকে কাজ করে, আর তা হলো একটু শান্তি। প্লিজ ভাই কথা না বলে তুই আমাকে একটু শান্তি কর। আমার ছোট্ট ভাইকে আমি বাচ্চা মনে করে তার সাথে আমি একটু রোমান্টিক করতে গিয়েছিলাম। সে যখন প্রথম আমার ওখানে আক্রমণ করেছিল তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমার মনে হয়েছিল একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল।
আমার সব কিছু ধুমড়ে মুচড়ে ফেলেছিল। সেদিন সে আমাকে অনেক সুখ দিয়েছিল বন্ধুরা। তার কিছুদিন পর বন্ধুরা, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই এবং আমি আমার ছোট্ট ভাইকেই স্বামীর মতো গ্রহণ করতে থাকি। বন্ধুরা, যে স্বামী না পারে কোনো মনের সুখ দিতে, না পারে অন্য কিছু, তার সাথে তো আর যাই হোক কেন সংসার হয় না। সবকিছু বাদ দিয়ে বন্ধুরা, এখন আমি আমার ছোট ভাইকেই সবার অন্তরালে স্বামী রূপে গ্রহণ করে নিলাম। আমি জানি না আমার এই জীবন কতদিন চলবে। বন্ধুরা, আমি ভুল করছি না, স্টিক করছি, তা অপানাদের উপর ছেড়ে দিলাম। নিশ্চয় আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তখন MA পাশ করে সদ্য চাকরি পেয়েছি। একটা বিয়েবাড়িতে ওর সাথে আমার আলাপ হয়েছিল। প্রথম সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। এমন সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে আমি জীবনে আর দুটো দেখিনি। একটু ভারী গড়ন, যা পুরুষদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে। ও কলেজ পাশ করতেই ওকে বিয়ে করি। হয়তো আরও 2 বছর আমি অপেক্ষা করতে পারতাম, কিন্তু শ্রীপর্ণার রূপ না চাইতেও প্রচুর অবাঞ্ছিত প্রণয়ী জোগাড় করে দিয়েছিল। তাদের মধ্যে 2-3টে বেশ ক্ষমতাশালী প্রেমিক। ফলে আমি আর কোনো ঝুঁকি নিতে পারিনি। বিয়ের আগে আমাকে আমার কয়েকজন বন্ধু অবশ্য শ্রীপর্ণাকে বিয়ে করতে বারণ করেছিল। কারণ হিসেবে জানিয়েছিল যে শ্রীপর্ণা মোটেই ভালো মেয়ে না। আমার পিঠপিছে নানা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে। আমি নাকি বোকা আর প্রেমে অন্ধ, তাই কিছু বুঝতে পারি না। ওকে সন্দেহ করি না। আমি বন্ধুদের সব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। এটা সত্যি যে শ্রীপর্ণার অনেক ছেলেবন্ধু আছে, কিন্তু কোয়েট কলেজে কোনো মেয়ের না থাকে। ওর ছেলেবন্ধুদের সবাইকে আমি না চিনলেও 4-5 জনকে আমি চিনতাম। আমার মনে হয়নি তারা খুব খারাপ পরিবারের ছেলে। হয়তো একটু বেশি বাচালো, কিন্তু উঠতি বয়সে সবাই অমন বাচাল থাকে। শ্রীপর্ণা ওর বন্ধুদের সাথে সিনেমায় যেত, পার্কে গিয়ে বসত, পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখত, মাঝে মধ্যে এদিক সেদিক বেড়াতেও যেত। কিন্তু সেই দলে অন্যান্য মেয়েরাও থাকত। আর সবথেকে বড় কথা, যখনই কোথাও যেত শ্রীপর্ণা আমাকে জানিয়ে যেত, এমনকি আমার অনুমতিও নিত। তাই ওকে আমি শুধুমুধু সন্দেহ করতে যাইনি। শ্রীপর্ণা খুব আধুনিক মানসিকতার নারী। ওর পোশাক আশাক, চলাফেরা সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে। শাড়ি সালোয়ার ছাড়াও ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমাদের প্রেম করার সময় থেকেই আমি ওর নিয়ে মাঝে মধ্যে। আর বিয়ের পর তো কথাই নেই। টানা 5-5টা বছর ওকে আমি রোজ নিয়ম করে আমার খাওয়ার ফলেই কিনা জানি না শ্রীপর্ণার আরও ভারী হয়ে পড়ে। ওর ফুটবলের মতো বড়বড় বিশাল বিশাল আকার ধারণ করে। ওরটাও খুব ভারী আর বিরাট হয়ে যায়। আগের থেকে অনেক বেশি চর্বি জমাট বাঁধে। তবে হ্যাঁ, ওর সারা শরীর আগের মতনই থেকে যায়। আগের থেকেও বেশি নরম হয়ে ওঠে। আর একটা জিনিস হল, পুরুষমহলে শ্রীপর্ণার চড়া চাহিদা কখনো পড়ে না, উল্টে বেড়ে যায়। ওর সাথে বেরোলেই বোঝা যায় পথেঘাটে ছেলেবুড়ো সবার দৃষ্টি শ্রীপর্ণার দিকে। আমার জীবন খুব ভালো কাটছিল, কিন্তু রিসেশন হবার পর আমি পড়লাম বিপদে। আমার চাকরি গেল না, তবে প্যাকাট হল। অফিস থেকে আমাকে অর্ধেক মাইনেতে কাজ করতে বলা হল। তাতে না পোষালে অন্য কোথাও দেখতে বলা হল। আমি প্রথম 1-2 মাস অন্য জায়গায় কাজ জোটানোর চেষ্টা করলাম, কিন্তু ভাগ্য বিরূপ থাকলে যা হয় জুটল না। শেষমেশ অর্ধেক মাইনেতেই কাজ করতে রাজি হয়ে গেলাম। এতে হলো কি, সংসারে টানাটানি পড়ে গেল। শ্রীপর্ণা চিরকাল একটু মুক্তহস্ত। পয়সায় টান পড়তে পুরো ক্ষেপে উঠল। আমাকে জানালো এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয়, তাই ও চাকরি করতে চায়। আমি খুব একটা রাজি ছিলাম না, কিন্তু শ্রীপর্ণাকে কোনোদিন কোনো কিছু করতে বারণ করিনি। তাই শেষমেশ রাজি হয়ে গেলাম। শ্রীপর্ণার ভাগ্য কিন্তু আমার মতো অত খারাপ ছিল না। ও প্রথম দিনেই একটা মোটামুটি চাকরি জুটিয়ে ফেলল। 5 স্টার হোটেলে রিসেপশনিস্ট। ইভিনিং শিফটে কাজ। দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি। মাইনেও মোটামুটি ভালো।
শ্রীপর্ণা খুব খুশি। মনটা একটু খচখচ করছিল। কিন্তু ওর আনন্দ দেখে আমি আর বাধা দিলাম না। আমাদের জীবনটা বদলে গেল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বুকে পাই না। শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 1-1:30 বেজে যায়। ওর মঙ্গলবার অফ পড়ল আর আমার অফিস রবিবার বন্ধ থাকে। আমাকে সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হয়। আর ও বাড়ি থেকে বের হয় দুপুর 1:30। একে অপরের সাথে কথা বলার সুযোগ খুব কমে গেল। 2 সপ্তাহ পরে আমি একবার ওকে চাকরি ছাড়ার জন্য বললাম। কিন্তু ও প্রায় খেকিয়ে উঠল। আমাকে জানিয়ে দিল আমার মাইনে এত কমে গেছে যে সেই টাকায় সংসার চালানো যায় না। তাই বাড়তি 2 পয়সা রোজগার করার জন্য ও সারা সন্ধে খেটে মরছে, শুধু যাতে আমাদের সংসারটা সচ্ছল থাকে। এখন আমি যদি ওকে সমর্থন না করে বাধা দিই, তাহলে ওকে অভাবের তাড়নায় পাগল হয়ে যেতে হয়। আমি আর কথা বাড়ালাম না। চুপ করে ওর সমস্ত কথা মেনে নিলাম। এইভাবে 1 মাস কাটল। তারপর এক শনিবার রাতে আমার মোবাইলে শ্রীপর্ণা SMS করল যে সেদিন ওর ফিরতে একটু বেশি রাত হবে। ওর ওটি আছে। আমি যেন ওর জন্য অপেক্ষা না করে খেয়ে শুয়ে পড়ি। আমি ওকে কল করে কেন ওটি করতে হবে জানব তারও উপায় নেই। হোটেলে ওদের মোবাইল অফ করে রাতে হয়। আমি আর কি করব? ডিনার সেরে বিছানায় গিয়ে শুলাম। কিন্তু ঘুম এলো না। বাড়ির বউ বাড়ি না ফিরে এলে কার চোখেই বা ঘুম আসে? সেদিন ঘড়ি যেন একটু বেশি আস্তে চলছিল। সময় যেন কাটছিলই না। রাত 2 গেল, 2:30 গেল, এবং শেষমেশ যখন 3টে পেরোল, তখন আমি শ্রীপর্ণাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম। কিন্তু সুইচ অফ পেলাম। বুঝলাম তখনও ওকে ডিউটি করতে হচ্ছে। আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। আর ঘন ঘন ওর মোবাইলে চেষ্টা করতে লাগলাম। অবশেষে 4টের সময় ওর মোবাইলের রিং বাজল। কিন্তু ও তুলল না। আমি আবার চেষ্টা করলাম। রিং বাজল। কিন্তু আবার ও তুলল না। আমি আরও 10-12 বার চেষ্টা করলাম। প্রতিবারই রিং বাজল, কিন্তু ও তুলল না। আমার টেনশন আরও বেড়ে গেল। কি করব ভাবছি, এমন সময় আমার মোবাইলে ওর মেসেজ এলো। ওর ডিউটি এইমাত্র শেষ হয়েছে। ও ঘণ্টা খানেকের মধ্যে বাড়ি ফিরছে। শ্রীপর্ণার মেসেজ পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম। চাতক পাখির মতো ওর অপেক্ষায় সারা ঘরময় পায়চারি করতে লাগলাম। অবশেষে ভোর 5:30 নাগাদ ও বাড়ি ফিরল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। শ্রীপর্ণা দেখেই আমার মনটা ছ্যাঁত করে উঠল। পোশাক এলোমেলো হয়ে গেছে। পিনআপ খুলে গিয়ে মাটিতে লুটোচ্ছে। শায়ের কাছে 3 জায়গা শাড়িটা খুলে গেছে। ঠিকমতো আটকানো নেই। প্রথম 2 হুক খোলা। চোখের আইলাইনার থেকে মাস্কারা নষ্ট হয়ে গেছে। মুখে ক্লান্তির ছাপ। আমি দরজা খুলতেই আমার দিকে তাকিয়ে হাসল। ওর মুখ থেকে মদের গন্ধ পেলাম। ন্যাকা সুরে আমাকে বলল, আমি খুব টায়ার্ড, অফিসে যাবার সময় আমাকে আজ আর ডেকো না। আমি গম্ভীর মুখে বললাম, আজ রবিবার। আমার আজ ছুটি। শুনে ও বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হেসে উঠল। ওহ সরি, আমি না ভুলেই গেছিলাম। সরো তো এবার। কি দরজা আটকে রয়েছ? আমার খুব ঘুম পাচ্ছে। আমি শুতে যাই। আমি সরে দাঁড়াতে ও টলতে টলতে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখি ও জামাকাপড় না ছেড়েই শুয়ে পড়েছে। আমি ওকে পোশাক ছাড়ার জন্য ডাকলাম। কিন্তু ও এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে আর সাড়া দিল না। আমি চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর ঘুম এলো না। উঠে পড়লাম। সারা সকাল আমি মনে চাপা অস্বস্তি নিয়ে কাটালাম। শ্রীপর্ণা বেলা 12:30 নাগাদ ঘুম থেকে উঠল। আমি ওকে কিছু প্রশ্ন করার আগেই ও জানালো যে গতকাল ওদের হোটেলে একটা পার্টি ছিল। পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল। তাই ওকে ওভারটাইম করতে হয়েছে। এরকম পার্টি মাঝে মধ্যে হয়। তখন সব স্টাফেদেরই ওটি করতে হয়। আমি জিজ্ঞাসা করলাম যে ওকে মদ খেয়েছিল কেন। উত্তরে ও আমাকে ওল্ড ফ্যাশন বলে ঠাট্টা করল। আর বলল এসব পার্টিতে মদ খুব সাধারণ ব্যাপার। এবং গেস্টদের মন রাখতে স্টাফেদেরও একটু আধটু মদ খেতে হয়। আমি যখন ওর পোশাক নিয়ে প্রশ্ন তুললাম, তখন ও ক্ষেপে গেল। বলল যে আমি খুব সংকীর্ণ মনের মানুষ। সারা রাত পার্টিতে খেটে খেটে ওর ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো সেসব বুঝতে চাইব না।
আমার ধান্দা শুধু বুকে সন্দেহের চোখে দেখা। শ্রীপর্ণার মুখঝামটা খেয়ে আমি চুপ করে গেলাম। তারপর ও দুপুর 2টো নাগাদ ডিউটিতে চলে গেল। এভাবে আরও 2টো মাস কাটল। আমি সকালবেলায় অফিস চলে যাই আর শ্রীপর্ণা দুপুরে বেরো। আমি সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি। আর শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 2টো হয়। ওদের হোটেলে যখন পার্টি থাকে তখন ও ফিরতে আরও দেরি করে। ভোর 5টা-6টা বেজে যায়। প্রতিবারই ও মদ খেয়ে ফেরে। মাঝে মধ্যেই মাত্রা বেশি হয়ে যায়। ফেরার সময় ওর পোশাক আশাকও ঠিক থাকে না। কিছুদিন যাবত ওর ড্রেসিং সেন্সেও পরিবর্তন এসেছে। আজকাল ও বেশ খানিকটা খোলামেলা জামাকাপড় পরে হোটেলে যায়। মাঝে সাঝেই ছোট ছোট দেখানো ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমি কিছু বলতে গেলে আমাকে সেকেলে বলে দাবড়ে চুপ করিয়ে দেয়া। আমি আর কি করব? বউয়ের মুখঝামটা খেয়ে চুপ করে যাই। পাড়া প্রতিবেশীতে নানা লোকে নানা কথা বলে। কিছু কানে আসে, কিন্তু কিছু করার নেই। বুকে কিছু বলতে পারি না। বাধা দিতে গেলে প্রচণ্ড ঝগড়া হয় আর আমি খুব একটা ভালো ঝগড়া করতে পারি না। তাই সবকিছু মেনে নিই। বুঝতে পারি ভুল করছি, কিন্তু কিছু করে উঠতে পারি না। মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় মনে হয়। এভাবেই চলছিল। একদিন শ্রীপর্ণা আমাকে বলল যে ওদের হোটেল সেই মাসে খুব ভালো ব্যবসা করেছে বলে স্টাফেদের পার্টি দিচ্ছে। স্টাফেদের বর আর বুয়েরাও নিমন্ত্রিত। আমি যদি চাই তাহলে পার্টি অ্যাটেন্ড করতে পারি। রবিবারে পার্টি। শ্রীপর্ণা আগেই দুপুরে হোটেলে ডিউটি দিতে চলে যাবে। আমাকে পরে সন্ধ্যা 9টা নাগাদ যেতে হবে। আমার খুব একটা ইচ্ছা ছিল না, তাও পার্টিতে যেতে রাজি হয়ে গেলাম। কথামতো রবিবার শ্রীপর্ণা সেজেগুজে দুপুর 2টোর সময় হোটেলে বেরিয়ে গেল। স্টাফেদের পার্টি, তাই অন্যদিনের থেকে একটু অন্য ধরনের সাজল। একটা পাতলা ছোট মিনি স্কার্ট পরল। পাতলা কাপড় দিয়ে ওর বোঝা যাচ্ছিল। মুখে ভালো করে মেকআপ ঘষল। পায়ে হাই হিলস পরল। ওর ভারী ছোট্ট খোলামেলা পোশাকটা দিয়ে বেরিয়ে আসতে লাগল। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু মুখ খোলার সাহস হল না। জানি ও আমার বারণ শুনবে না। উল্টে আরও বেশি কোনো ড্রেস টেনে বের করে পরে চলে যাবে। আমার যেতে যেতে দেরি হয়ে গেল। রাস্তায় জ্যাম ছিল। শ্রীপর্ণাদের হোটেলে যখন পৌঁছলাম তখন ঘড়িতে 9:30 বাজে। রিসেপশনে কেউ নেই। শুধু মেন গেটে একটা দারোয়ান দাঁড়িয়ে ছিল। আমি নিজের পরিচয় দিতে জানালো পার্টি দোতলায় ব্যাংকুয়েটে চলছে। আমি লিফটে করে দোতলায় উঠলাম। ব্যাংকুয়েটে গিয়ে দেখলাম পার্টি বেশ জোরকদমে চলছে। জনসাধারণ সবাই অল্পবিস্তর ড্রাঙ্ক, কেউ কেউ তো মদ খেয়ে চুর হয়ে গেছে। ব্যাংকুয়েটের ডান পাশ করে একটা নাচার জায়গা তৈরি করা হয়েছে। অনেক মেয়েপুরুষ সেখানে। বেশিরভাগই মনে হলো অন্যের বুবরের সাথে নাচছে। আমার বউকে কোথাও খুঁজে পেলাম না। কাউকে চিনি না। তাই ইতস্তত করে এরোর কাছ থেকে শ্রীপর্ণার খোঁজ নিতে লাগলাম। কেউ ঠিক করে কিছু বলতে পারল না। শুধু এক মদ খেয়ে চুর মেয়ে বলল, দেখুন ও হয়তবা হোটেলের কোন ঘরে গিয়ে কাকে দিয়ে। মেয়েটার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। মনটাও ধরাস করে উঠল। যত রাজ্যের কুচিন্তা মনের ভিতর এসে বাসা বাঁধল। আমি আর দেরি না করে আরও ভালো করে বউয়ের খবর নিতে শুরু করলাম। কিন্তু আর কেউ কিছু বলতে পারল না। আমি আর কি করব? ব্যাংকুয়েটের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আমি বউয়ের অপেক্ষা করতে লাগলাম। আর উল্টোপাল্টা ভাবতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা বাদে পিছন দিকের দরজা দিয়ে শ্রীপর্ণাকে ব্যাংকুয়েটে ঢুকতে দেখলাম। ওর ঠিক পিছন পিছন একটা মাঝবয়সী লোক ঢুকলেন। লোকটার মুখে চওড়া হাসি। যেন দিগ্বিজয় করে এসেছেন। ঢুকেই শ্রীপর্ণা সোজা বারের দিকে এগিয়ে গেল। আমিও বারের দিকে পা বাড়ালাম। ভিড় কাটিয়ে ওর হাত 20 দূরত্বে গিয়ে দেখি বারের টেবিলে ঠেস দিয়ে শ্রীপর্ণা একটা বছর 30-এর ছেলের সাথে ঘনিষ্ঠভাবে হেসে হেসে গল্প করছে। ছেলেটার একটা হাত শ্রীপর্ণা কিছু বলছে না, উল্টে উপভোগ করছে। দুজনের হাতেই মদের গ্লাস। আমি সোজা গিয়ে শ্রীপর্ণার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে শ্রীপর্ণা হাসল। ওর মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বেরোল। এই যে তুমি এসে গেছ, আলাপ করিয়ে দি। এ হলো আমার কলিগ বিজয় আর এটা আমার হাসব্যান্ড। বিজয় আমাকে হাই জানালো। আমি উত্তর দিলাম না। জানো বিজয়টা না খুব পাজি। খালি অসভ্যতা করে। সুযোগ পেলেই হাত দেয়। তুমি একটু ওকে বকে দাও তো। শ্রীপর্ণা, তুমি এত
শুধু আমি কেন, যে কেউ তোমার হাত দিতে চাইবে? যা। কি যে বলো? আমি আবার কোথায় আগুন? কি বলছো কি শ্রীপর্ণা? তোমার মতো মেয়ে আমি দুটি দেখিনি। তোমার দোকানপাট দেখলে মাথা খারাপ হয়ে যায়। দেখছো ছেলের মুখের ভাষা দেখছো? পাজি, অসভ্য। আমার বরের সামনে আমার সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না? এই তুমি ওকে আচ্ছা করে বকে দাও তো গু। সরি দাদা, দোষ নেবেন না। শ্রীপর্ণাকে দেখলে সত্যি সামলানো যায় না। এই দেখুন আপনার আগুন বউয়ের সাথে কথা বলতে বলতে আমার কেমন ফুলে উঠেছে, বলে বিজয় তার উপর ফুলে ওঠার দিকে ইশারা করল। ছোটলোক, খালি আমার দেখা, কিন্তু নিজেরটা তো কোনোদিন দেখালে না। স্বার্থপর, বলে শ্রীপর্ণা বিজয়ের উপর হাত রাখল। এখানেই দেখবে, নাকি আলাদা নিরিবিলিতে যাবে? চলো। ওদের দুজনের সাহস দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার সামনে এমনভাবে কথা বলছে যেন আমার কোনো অস্তিত্বই নেই। শ্রীপর্ণা বিজয়ের কাঁধে হাত রাখল আর বিজয় সঙ্গে সঙ্গে ওর এক হাত দিয়ে অল্প টলতে টলতে শ্রীপর্ণা বিজয়ের সাথে বার ছেড়ে বেরিয়ে গেল। আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। নির্বাক হয়ে দেখলাম আমার বউ আমাকে ফেলে একটা পরপুরুষের সাথে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। কি যে করব কিছুই বুঝতে পারলাম না। আমার মাথা কাজ করছিল না। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না। যখন বুঝতে পারলাম কি ঘটতে চলেছে, তখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। বার থেকে বেরিয়ে সোজা ওরা যে পথে গিয়েছিল সেই পথে পা বাড়ালাম। পিছনের দরজা দিয়ে, যেটা দিয়ে শ্রীপর্ণা ঢুকেছিল, সেটা দিয়ে ব্যাংকুয়েট থেকে বেরোলাম। কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারলাম না। হোটেলের কোনো কিছু চিনি না। কোথায় যাব? কিছুক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোথাও কাউকে না পেয়ে হতদম হয়ে আবার ব্যাংকুয়েটেই ফিরে এলাম। ব্যাংকুয়েটের বারে গিয়ে দাঁড়ালাম। আমি ড্রিঙ্ক করি না। অন্ধকারে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 1 ঘণ্টা দাঁড়ানোর পর আবার শ্রীপর্ণাকে দেখলাম। পিছনের দরজাটা দিয়ে ঢুকল। ওরা বারের দিকেই এগিয়ে আসল। বারে এসে আমার ঠিক বিপরীত কোণে গিয়ে দাঁড়াল। বারের হালকা আলো দেখতে পেলাম শ্রীপর্ণার ড্রেস ইতিমধ্যেই ভালো রকম নষ্ট হয়ে গেছে। শুধু বোতাম নয়, হঠাৎ লক্ষ্য করলাম শ্রীপর্ণার পরা পকেট থেকে ঝুলছে। বুকে এমন অবস্থায় দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। আমার গাহাত পা কাঁপতে লাগল। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল। কিছু আমার কানে ভেসে এলো। তোমার বরকে কোথাও দেখতে পাচ্ছি না। কে জানে কোথায় পড়ে আছে। তোমার বর তোমাকে কিছু বলে না? বললেই বা শুনছেটা কে? কিছু মাইন্ড করে না? করলে করবে, আমি কেয়ার করি না। এমনিতেও ও একটা মেরুদণ্ডহীন লোক। আমি বেশি পাত্তা দিই না। সেটা তো দেখতেই পেলাম, যেভাবে আমার সাথে বেরিয়ে এলে। বেচারা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছিল। বেচারা মনে হয় আগেই বুঝে গেছে তোমার মতো এত মেয়েকে ও রাখতে পারবে না। বুঝে গেলেই ভালো। শ্রীপর্ণা আর রাজ একে অপরকে হাই বলল। মিনিট 3 বাদে ওরা 3 জনে বার ছেড়ে বেরিয়ে গেল। এবার আর আমি দেরি করলাম না। ওরা পিছন ফিরতেই ওদের পিছু নিলাম। 3 জনে ব্যাংকুয়েটের পিছনের দরজা দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে সোজা এগিয়ে গেল। আমি হাত 25 দূরত্ব রেখে ওদের পিছন পিছন চললাম। 3 জনে গল্পে মশগুল। কেউ যে ওদের পিছু নিয়েছে সেটা খেয়াল করল না। আমার বউ দুজনের সমর্থন নিয়ে টলতে টলতে চলেছে। ওরা লিফটে উঠে পড়ল। আমি পড়ে গেলাম মুশকিলে। এবার কি করব? লিফটের কাছে গিয়ে দেখলাম উপরে উঠছে। 7 তলায় গিয়ে লিফট থামল। লিফট আর নামল না। আমি তখন আর কি করি? বাধ্য হয়ে সিঁড়ি ধরলাম। 5-5টা তলা হেঁটে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। 7 তলায় উঠে দেখি সারি সারি ঘর। কোনো ঘরে যে ওরা আছে কিছু ঠাহর করতে পারলাম না। অতি সাবধানে সব ঘরের দরজা একবার করে পরীক্ষা করলাম। কিন্তু সবটা দরজাই বন্ধ আর কোনো ঘর থেকে কোনোরকম সাড়া শব্দ আসছে না। হতাশ হয়ে ফিরে যাব কিনা ভাবছি। এমন সময় উপরের ছাদ থেকে একটা চাপামতো শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। উঠেই যা দেখলাম তাতে মাথাটা বাই করে ঘুরে গেল।